হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 হিস্ট্রি চ্যাপ্টার 2 কোশ্চেন অ্যান্সার। চ্যাপ্টার 2 কোশ্চেন অ্যান্সার এর আগে তোমাদের একটু আগেই আমি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, বইয়ের প্রশ্ন উত্তর দিয়েছি। এখনও কিছু প্রশ্ন উত্তর দিলাম। কি প্রশ্নগুলো এই চ্যাপ্টারের থেকে গুরুত্বপূর্ণ বা এসে থাকে, যেগুলো পড়তে হবে, এখনও দিলাম। এগুলো ভালো করে পড়বে। এই চ্যাপ্টারের অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো অলরেডি আমি করিয়ে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিও শেষে অ্যাটাচ থাকবে, দেখে নিও। এছাড়াও লাইন ভিত্তিক পড়াগুলো আমি করিয়ে দিয়েছি এই চ্যাপ্টারে। অবশ্যই সেই পড়াটা দেখবে, তাহলে অবশ্যই ভালো ফল করতে পারবে। অলরেডি তোমরা দেখে নিয়েছো, যারা দেখোনি তাদেরকে বললাম অবশ্যই লাইন ভিত্তিক পড়াগুলো ফলো করবে। প্লেলিস্টে যাবে, সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। বাংলার সমস্ত পড়া, ক্লাস 7 বাংলার সব পড়া করানো আছে, জিওগ্রাফির পড়া করানো আছে। এছাড়াও ফার্স্ট ইউনিট টেস্টের হিস্ট্রি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 যা চ্যাপ্টার্স আছে ক্লিয়ার আছে, সব দেখে নিও। সায়েন্সও আছে ক্লিয়ার। দেখো, সবার প্রথমের প্রশ্ন বলছে কাবা কি? উত্তর আমরা লিখব কাবা হলো ইসলাম ধর্মের একটি পবিত্র কালো পাথর। নেক্সট, পরের প্রশ্ন, মুহাজির কথার অর্থ কি? উত্তর লিখব মুহাজির কথার অর্থ হলো বাস্তুত্যাগী, অর্থাৎ বাস্তুত্যাগী। নেক্সট প্রশ্ন, ইসলাম শব্দের অর্থ কি? উত্তর লিখব ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, অন্য অর্থে আত্মসমর্পণ। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন। নেক্সট প্রশ্ন, আরবরা কবে সিন্ধু প্রদেশে পৌঁছন? উত্তর 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু প্রদেশে পৌঁছন। নেক্সট প্রশ্ন, সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন? উত্তর সুলতান মাহমুদ গজনির শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ ঘুরির কোথাকার শাসক ছিলেন? উত্তর মোহাম্মদ ঘুরি ছিলেন হচ্ছে গজনি আর হিরাটের মধ্যবর্তী রাজ্য, অর্থাৎ ঘুর এর শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ ঘুরির পুরো নাম কি? উত্তর মোহাম্মদ ঘুরির পুরো নাম হলো মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম। মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম। মোহাম্মদ ঘুরি কতবার ভারত আক্রমণ করে? মোহাম্মদ ঘুরি 17 বার ভারত আক্রমণ করে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে ঘটে? মোহাম্মদ ঘুরি আর তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ ঘটে। নেক্সট প্রশ্ন, কোন তুর্কি সেনাপতি নদিয়া দখল করে? উত্তর তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া দখল করেন। নেক্সট প্রশ্ন, তবকাত ই নাসিরি কে রচনা করেন? উত্তর লিখব ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ তবকাত ই নাসিরি রচনা করেন। নেক্সট প্রশ্ন, বাংলায় কার নেতৃত্বে তুর্কি অভিযান হয়েছিল? বখতিয়ার খলজির নেতৃত্বে বাংলায় তুর্কি অভিযান হয়েছিল। নেক্সট প্রশ্ন, হলায়ুদ কে ছিল? উত্তর হলায়ুদ ছিল লক্ষণ সেনের মন্ত্রী। লক্ষণ সেনের মন্ত্রী ছিল হলায়ুদ। নেক্সট প্রশ্ন, মুসলমান ঐতিহাসিকরা লক্ষণাবতী কি নাম দিয়েছিল? উত্তর মুসলমান ঐতিহাসিকরা লক্ষণাবতীর নাম দিয়েছিল লখনৌতি। নেক্সট প্রশ্ন, মহাভারত মহাকাব্যে প্রাচীন বাংলাকে কি নামে উল্লেখ করা হয়েছে? উত্তর মহাভারত মহাকাব্যে প্রাচীন বাংলাকে বঙ্গ, এটা পুন্ড্র হবে, পুন্ড্র শূন্য দন্ত শয়সু হয় ময়, শূন্য আর হচ্ছে তম্রলিপ্ত নামে উল্লেখ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, পঞ্চরত্ন কাদের বলা হতো? উত্তর লিখব সেন রাজাদের রাজদরবারে 5 জন বিশিষ্ট পণ্ডিত দ্বারা শোভা পেত। এরা ছিল শরণ, ধৈ, উমাপতিধর, জয়দেব, গোবর্ধন। এদেরকে পঞ্চরত্ন বলা হতো। যে প্রশ্নগুলো দিয়েছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়বে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের 2টি আঞ্চলিক শক্তির নাম? উত্তর 2টি আঞ্চলিক শক্তি দক্ষিণ ভারতের পল্লব আর হচ্ছে চোল। নেক্সট প্রশ্ন, রাজেন্দ্র চোল কেন গঙ্গাইকোন্ডচোল উপাধি নিয়েছিলেন, অথবা কে কেন গঙ্গাইকোন্ডচোল উপাধি নিয়েছিলেন? উত্তর, রাজেন্দ্র চোল বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে পরাস্ত করেন। এই যুদ্ধাভিযান স্মরণীয় করে রাখতে তিনি গঙ্গাইকোন্ডচোল বা গঙ্গা বিজেতা উপাধি নেন। ঠিক আছে।
নেক্সট প্রশ্ন, বেদুইনদের জীবনযাত্রা কেমন ছিল? উত্তর লিখব, বেদুইনরা ছিল যাযাবর, তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না, তারা উট ও ঘোড়ায় চড়ে এক জায়গার থেকে অন্য জায়গায় যেত, তারা ছিল কষ্ট সহিষ্ণু, সাহসী, দুর্ধর্ষ যোদ্ধা, খেজুর ও উটের খেজুর খেত আর উটের দুধ ছিল তাদের অন্যতম খাদ্য। ওকে, নেক্সট প্রশ্ন, বেদুইন কাদের বলা হতো? উত্তর, আরব দেশের অধিবাসীরা দুটি গোষ্ঠীতে বিভক্ত ছিল, যথা শহরবাসী ও মরুবাসী। মরু অঞ্চলের অধিকাংশ অধিবাসীরা ছিল যাযাবর, তাই এরা বেদুইন নামে পরিচিত ছিল। অর্থাৎ দুটো গোষ্ঠী, শহরবাসী আর মরুবাসী। তো মরু অঞ্চলের অধিবাসীরা যেহেতু যাযাবর, তাই তারা বেদুইন নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, পাল রাজাদের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহের বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়তে হবে, এটা 5 নম্বরের প্রশ্ন। উত্তর লিখব, পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কৈবর্ত দিব্য বা দিব্যকের নেতৃত্বে বীরেন্দ্রভূমিতে যে বিদ্রোহ হয়েছিল তা কৈবর্ত বিদ্রোহ বলা হয়। সন্ধ্যাকর নন্দীর রামচরিত, কুমার পালের মন্ত্রী বৈদ্যদেবের কমিউলিপট্ট, মদন পালের মানাহালি দানপত্র থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। নেক্সট, নেতা আমরা দেব পয়েন্ট করে আমরা লিখবো হচ্ছে, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল দিব্য, তার ভাই রুদক ও বুদকের পুত্র ভীম। ঠিক আছে, তাহলে কি বললাম যে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল দিব্য, তার ভাই রুদক এবং রুদকের পুত্র, এটা কে ছিল না, এটা বুদক না কিন্তু এটা রুদক, হ্যাঁ রুদককে, জাস্ট আ সেকেন্ড, এটা রুদক। ওকে, রুদকের পুত্র ভীম ছিল। নেক্সট লিখবো বিদ্রোহের কারণ। কৈবর্তরা কেন বিদ্রোহ করেছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ আছে। প্রথমত, পাল রাজা রাজ্যপালের মন্ত্রী হন কৈবর্ত যশোদাস, তারপর থেকে কৈবর্তদের রাজনৈতিক উত্থানের সূচনা হয়। দ্বিতীয়ত, কৈবর্ত দিব্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি, পাল রাজাদের দুর্বলতা, অভ্যন্তরীণ গোলযোগ ও রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্বের সুযোগে দিব্য বিদ্রোহ ঘোষণা করেন। দিব্যের জয় পয়েন্ট করে লিখব, বিদ্রোহীদের হাতে পাল রাজা মহিপাল নিহত হন। বিদ্রোহে জয়লাভ করে দিব্য বরেন্দ্রতে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন। দিব্যর মৃত্যুর পর রুদক ও ভীম সিংহাসন লাভ করেন। বিদ্রোহ দমন পয়েন্ট করে লিখব, পাল রাজা রামপাল কয়েকজন আঞ্চলিক সামন্ত রাজাদের সাহায্য নিয়ে কৈবর্ত শাসক ভীমকে পরাজিত ও নিহত করেন এবং বরেন্দ্র পুনরুদ্ধার করেন। রামপাল রামাবতী নগরে তার রাজধানী প্রতিষ্ঠা করেন, তবে এই বিদ্রোহ পাল সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। ক্লিয়ার? তাহলে হয়ে গেল এটা আমাদের কৈবর্ত বিদ্রোহ। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে, টিকা লিখবো আমরা, তরাইনের যুদ্ধ টিকা হিসাবেও আসে, আবার এভাবেও আসে, তরাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, এটাও 5 নম্বরের প্রশ্ন। উত্তর লিখবো, ভারতে মুসলমান শাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ঘুরি। তিনি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতে তুর্কি শাসনের ভিত্তি রচনা করেন। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন আইবক ভারতে স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেন। নেক্সট তরাইনের প্রথম যুদ্ধ, এখানে লিখবো 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ, এটা আমরা করব ঘুরি, এটা মুড়ি এসছে, এটা ঘুরি হবে। ওকে, মোহাম্মদ ঘুরি পূর্ব পাঞ্জাব অধিকারের চেষ্টা করলে দিল্লি ও আজমির অঞ্চলের চৌহান বংশের রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তরাইনের প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে তুর্কি সেনা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় এবং আহত মোহাম্মদ ঘুরি কোনক্রমে পালিয়ে যান। নেক্সট পয়েন্ট হবে হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই পয়েন্টে লিখব, মোহাম্মদ ঘুরি আবার 1192 খ্রিস্টাব্দে 1,20,000 সৈন্য ও 3 জন বিশ্বস্ত সেনাপতি, কে ছিল না, কুতুবউদ্দিন আইবক, নাসির উদ্দিন কুবাচা আর তাজ উদ্দিন ইয়ালদুজ
নিয়ে তরাইনের প্রান্তরে উপস্থিত হন। এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত এবং নিহত হন। ক্লিয়ার? নেক্সট লিখবো তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব, এই পয়েন্টে আমরা লিখব ভারতের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম। প্রথমত, এই যুদ্ধে জয়লাভের ফলে দিল্লি তুর্কির আক্রমণকারীদের দখলে চলে আসে। ওকে, এবং ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথ সুগম হয়। নেক্সট পয়েন্টে লিখব এই যুদ্ধে তুর্কিদের জয়লাভের ফলে ভারতের সামরিক দুর্বলতা প্রকাশিত হয়। নেক্সট পয়েন্টে লিখব এই যুদ্ধের ফলে ভারতের হিন্দু সংস্কৃতির সঙ্গে মুসলমান সংস্কৃতির মিলনে এক নতুন ভারতীয় সংস্কৃতির জন্ম নেয়। হয়ে গেল তাহলে এটাও ছিল 5 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে যাব কিছু 3 নম্বরের প্রশ্নে। প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি কি? এই নামকরণের কারণ কি? উত্তর আমরা লিখব উত্তর আমরা লিখব প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম। এটা পয়েন্ট করব, এরকম পয়েন্ট করে লিখলে কি লেখাটা সুন্দর হয়, লেখার মান অনেক উন্নত হয় বা সুন্দর হয়। নেক্সট লিখব প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম হলো বঙ্গ, বঙ্গাল, বরেন্দ্র, পুন্ড্র, রাঢ়, সিংহ, গৌড় আর সমতট আর হরিকেল। ঠিক আছে। নেক্সট, অঞ্চলের নামকরণের কারণ পয়েন্ট করে লিখব প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলোর নামকরণ হয়েছে সাধারণভাবে ওই অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে, যেমন পুণ্ড, গৌড় প্রভৃতির নামগুলি হলো এক একটি জনগোষ্ঠীর নাম। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য লেখো। উত্তর লিখব কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য পয়েন্ট করে লিখব পাল রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ। ওকে, একটি অন্যতম, এখানে দাঁড়িয়ে হবে না, পাল রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিদ্রোহের তাৎপর্য হলো পয়েন্ট করে লিখব কৈবর্তদের মতো নিম্নবর্গীয় মানুষ এই বিদ্রোহের মাধ্যমে পাল রাজশক্তিকে অস্বীকার করে ও শাসন ক্ষমতা দখল করে। নেক্সট কৈবর্ত বিদ্রোহ বাংলার আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের প্রমাণ দেয়। নেক্সট পয়েন্ট করে লিখব এই বিদ্রোহ পাল রাজবংশের দুর্বলতাগুলি আরও প্রকট করে তোলে এবং সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। নেক্সট প্রশ্ন, কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কেন, অথবা কনৌজ গুরুত্বপূর্ণ ছিল কেন? উত্তর, হর্ষবর্ধনের সময়কালেই উত্তরাপথের অবস্থানগত দিক থেকে কনৌজের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। কনৌজের দখল করলেই গাঙ্গেয় উপত্যকার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, এই ধারণা রাজশক্তিগুলোর মধ্যে স্পষ্ট হয়ে দেখা দিয়েছিল। নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্যের প্রাচুর্যের দিক থেকেও কনৌজ সুবিধাজনক অবস্থানে ছিল। নেক্সট প্রশ্ন, সেন রাজা লক্ষণ সেনের সাহিত্য চর্চার পরিচয় দাও। উত্তর, লক্ষণ সেন ছিলেন সুকবি, পণ্ডিত, সাহিত্য ও শিল্প সংস্কৃতির একনিষ্ঠ পৃষ্ঠপোষক। পিতা বল্লাল সেনের অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন। তার সচরিত কয়েকটি শ্লোকও পাওয়া যায়। নেক্সট আমরা লিখব ব্রাহ্মণ সর্বস্ব নামক গ্রন্থের রচয়িতা হলায়ুধ ছিলেন লক্ষণ সেনের সভা পণ্ডিত। এই গ্রন্থে বৈদিক মন্ত্রের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। হলায়ুধ ছাড়া আর যারা লক্ষণ সেনের রাজসভায় অলঙ্কৃত করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধৈ, উমাপতি ধর, শরণ, জয়দেব প্রমুখ। এদের মধ্যে গীত গোবিন্দমের রচয়িতা জয়দেব ছিলেন শ্রেষ্ঠ। ধৈ পবনদূত আর উমাপতি ধর চন্দ্রচূড় রচিত চন্দ্রচূড় চরিত, এটা উমাপতি ধরের লেখা হচ্ছে চন্দ্রচূড় চরিত। ওকে, আচ্ছা, সেন যুগের অপর দুটি অন্যতম সাহিত্য কীর্তি। তাহলে আমরা তো জানতে পারলাম এদের মধ্যে গীত গোবিন্দমের রচয়িতা কে ছিল? জয়দেব, যিনি শ্রেষ্ঠ ছিল।
এরপরে কে ছিল না, ধৈর যে পবনদূত, এটা একটা সাহিত্য কীর্তি, আর উমাপতি ধরের চন্দ্রচূড় চরিত, এটাও একটা সাহিত্য কীর্তি যেটা সেন যুগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট প্রশ্ন, বখতিয়ার খলজি কিভাবে নদিয়া জয় করে? উত্তর, 1204 থেকে 5 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি ঘোড়া ব্যবসায়ীর ছদ্মবেশে মাত্র 18 জন সৈন্য নিয়ে নদিয়া জয় করেন। ঘোড়া বিক্রেতা ভেবে নদিয়ার রাজপ্রাসাদের রক্ষীরা তাদের প্রাসাদে ঢুকতে বাধা দেয়নি। বাংলার সেন রাজা লক্ষণ সেন তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। প্রাসাদ আক্রমণের খবর শুনে তিনি পিছনের দরজা দিয়ে বেরিয়ে নৌকো করে পূর্ববঙ্গে পালিয়ে যান। ফলে বখতিয়ার বিনা যুদ্ধেই নদিয়া জয় করে এবং লক্ষণাবতীতে রাজধানী স্থাপন করে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রাজপুত কারা? উত্তর, মধ্যযুগে ভারতের ইতিহাসে রাজপুতদের বিশেষ অবদান লক্ষ্য করা যায়। রাজপুতদের বীরত্বের কাহিনী শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, তাই অনেক পণ্ডিত অষ্টম ও দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তীকালীন সময়কে রাজপুত যুগ বলে অভিহিত করেছেন। রাজপুতদের উৎপত্তি পয়েন্ট করে লিখব। রাজপুত কারা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। অনেকে বলেন বহিরাগত হুন জাতির সাথে ভারতীয়দের সংমিশ্রণের ফলে রাজপুতদের উৎপত্তি হয়েছে। আবার অনেকে বলেন রাজপুতরা ঐতিহ্য সম্পন্ন চন্দ্র ও সূর্য বংশের উত্তরাধিকারী। আবার রাজপুতরা নিজেদের আর্য গোষ্ঠীর ক্ষত্রিয় বলে মনে করত। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, জগৎজীবনপুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? জগৎজীবনপুর তাম্রলেখ থেকে মহেন্দ্রপাল সম্পর্কে কি জানা যায়? উত্তর, জগৎজীবনপুর পয়েন্ট করে লিখব। জগৎজীবনপুর বৌদ্ধবিহার মালদা জেলায় অবস্থিত। মহেন্দ্রপাল পয়েন্ট করে লিখব। জগৎজীবনপুরে তাম্রলেখ থেকে জানা যায় যে পাল রাজা দেবপালের পর তার বড় ছেলে মহেন্দ্রপাল রাজা হন। মহেন্দ্রপালের রাজত্বকাল 845 খ্রিস্টাব্দ থেকে 860 খ্রিস্টাব্দ পর্যন্ত। আগে মনে করা হতো মহেন্দ্রপাল হলেন প্রতিহার বংশের রাজা, কিন্তু জগৎজীবনপুরে তাম্রলেখ আবিষ্কারের পরে জানা যায় এই মহেন্দ্রপাল পাল বংশের রাজা এবং তার রাজত্বকাল সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। এই প্রশ্নগুলো দিলাম, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো।